সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আমার সাথে সাথে আপনারাও পড়তে থাকুন বিগত সালে প্রাইমারি পরীক্ষায় আসা 2024-এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। এটি কিন্তু আসন্ন সামনের চাকরি পরীক্ষার জন্য প্রশ্ন রিপিট হতে পারে, তাই এটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবেন। ব্যাখ্যাতেও নতুন নতুন কিছু তথ্য খুঁজে পাওয়া যায়, যেটা অনেক গুরুত্বপূর্ণ। বিবর শব্দের অর্থ কী? বিবর শব্দের অর্থ হলো গহ্বর। বিবর শব্দের অর্থ হলো গহ্বর, গর্ত বা ছিদ্র, যা একটি বিশেষ্য পদ। মনোহর শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো মনোহর। এখানে কিন্তু ওকার আছে। আমরা জানি তিন সরায়ে কিন্তু তিন এর ব্যবহার হয়, অর্থাৎ তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এবং তার সাথে কিন্তু এই বিসর্গ চিহ্নটা বসে। এখানে কিন্তু ওকার আছে, ও এর সাথেও কিন্তু হয়। এটা আমি এখানে বলে দিচ্ছি। এই যে সজাত বিসর্গ যদি হয় এবং ওকার হয়, সেক্ষেত্রে কিন্তু বিসর্গটা বসে। আমি ঠিক এটার কথা বলতে যাচ্ছি। বিসর্গ সন্ধিতে কিন্তু তিন সরাওয়ের উল্লেখ থাকে। তিন স দিয়ে তালব্যস্য, দন্তস্য এবং মূর্ধন্যস্য হয়। ও থেকে ওকার, আর রয়ের জন্য রেফ। যেমন তপোবন, এখানে কিন্তু ওকার আছে। তপোবন, তপ একটা বিসর্গ যোগ বন, তপোবন। দুরবস্থা, দু যোগ অবস্থা, এরকম আরও আছে তিরোধান, আবির্ভাব। তাহলে মনোহরে হচ্ছে মনো একটা বিসর্গ যোগ হর, মনোহর। মুজিব বর্ষ, মুজিব বর্ষ এটি কোন সমাস? মুজিব বর্ষ এটি কোন সমাস? এটি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, কারণ আমরা জানি যেখানে যে, যার, এরকম কিছু বিষয়ে উল্লেখ আসে মানে থাকে যায়, সেক্ষেত্রে কিন্তু কর্মধারয় সমাস হয়। কর্মধারয় সমাসে মূলত এগুলো বসে। অর্থাৎ মুজিব বর্ষ, তো মুজিবের স্মরণে যে বর্ষ, মুজিব বর্ষ। চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাচ্যে প্রয়োগ ঘটেছে? চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কর্মকৃত বাচ্য এর প্রয়োগ ঘটেছে, কর্মকৃত বাচ্য। জরায়ের বিপরীতার্থক শব্দ হলো জরা। জরায়ের বিপরীতার্থক শব্দ হলো যৌবন। জরায়ের বিপরীতার্থক শব্দ যৌবন। জরায়ের বিপরীতার্থক শব্দ যৌবন। ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে নির্মরেক্ষক শব্দটি কোন কারকে, কোন বিভক্তি? ব্যায়ামে শরীর ভালো থাকে, এটি করণে সপ্তমী বিভক্তি। করণে সপ্তমী বিভক্তি, ব্যায়ামে শরীর ভালো থাকে। কারণ আমরা জানি বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কিসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে উত্তরে করণকারক পাওয়া যায়। এরকম কিন্তু আরেকটা উদাহরণ আছে, ফুলে ফুলে ঘর ভরেছে। এটাও কিন্তু করণের সপ্তমী বিভক্তি, খুব ইম্পর্ট্যান্ট। এটাও কিন্তু পরীক্ষার সময় কমন আসে। যা বলা হবে এর বাক্য সংকোচন হচ্ছে, যা বলা হবে এর বাক্য সংকোচন হচ্ছে বক্তব্য। যা বলা হবে বক্তব্য, যা বলা হবে বক্তব্য, যা বলা হয়েছে। এখানে কিন্তু আরও কিছু এক্সট্রা কিছু পাচ্ছেন এখানে। যা বলা হয়েছে উক্ত, যা বলা হয়নি অনুক্ত, যা বলা হচ্ছে বক্ষমান, যা বলা হচ্ছে বক্ষমান। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ হলো 20টি, আর খাঁটি বাংলা উপসর্গ কিন্তু 21টি। তাহলে এখানে যেহেতু তৎসম রয়েছে বা সংস্কৃত, তৎসম বা সংস্কৃত হলো 20টি, আর খাঁটি বাংলা উপসর্গ হলো 21টি। খাঁটি বাংলা উপসর্গ কিন্তু 21টি, তৎসম উপসর্গ হচ্ছে 20টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা, এখানে একটা সুন্দর ট্রিক্স আমি আপনাদের দিচ্ছি, অবশ্যই মনে রাখবেন। 8 পূর্ণ 32/10, এটা মনে রাখলেই হবে। কারণ এই 32 হচ্ছে পূর্ণমাত্রা, এটা হচ্ছে অর্ধমাত্রা, 8টা হচ্ছে অর্ধমাত্রা,
আর এই 10 হচ্ছে মাত্রাহীন, মাত্রা ছাড়া। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? তাহলে মাত্রাহীন উপরেরটা 10টি, উত্তর কিন্তু 10টি। ঠিক আছে। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? বাবা হলো তুর্কি ভাষার শব্দ। বাবা হলো তুর্কি ভাষার শব্দ। বাবা হলো তুর্কি ভাষার শব্দ। এরকম আরও আছে উজবুক, ওটিও কিন্তু আসে অনেক সময়। আর এখানে আরও কিছু তুর্কি শব্দ রয়েছে, এগুলোও দেখে নেওয়া ভালো। যেমন তুর্কি শব্দ হলো তোশক, বারুদ, বেগম, কাঁচি, চাকু, উর্দু, কুলি, বাবুর্চি, চাকর, দারোগা, এগুলো জেনে রাখা ভালো। তারপরে ষড়ঋতু কোন ধরনের সমাস? ষড়ঋতু হলো দ্বিগু সমাস। আমরা জানি ষড়ঋতুতে সংখ্যা শেষে সমাহার কথার উল্লেখ থাকবে। ষড়ঋতু বলতে 6 ঋতুর সমাহারের কথা বলা হচ্ছে। 6 হলো একটা সংখ্যা, সমাহার তো আছেই, অবশ্যই এটি বোঝাচ্ছে এটি হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাসে কি হয়? সমাহার এবং সংখ্যা কথার উল্লেখ থাকে, অর্থাৎ এটি দ্বিগু সমাস। ফরজেরি, ফরজেরি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কি বসে? জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কিন্তু কমা বসে। কমা, বিরাম চিহ্ন কিন্তু 12টি হচ্ছে বিরাম চিহ্ন। এর মাঝে কমা, এই যে কমার কিছু ব্যাখ্যা দেওয়া আছে এখানে। অল্প বিরতির জন্য কমা বসে, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে, বাক্যের সম্বোধনের পর কমা বসে, হ্যাঁ, উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে, জটিল বাক্যে অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর কমা বসে। দেখছেন এখানে কমার বিষয়টা, ব্যাখ্যাটা পড়লে হবে। এমন হতে পারে প্রশ্নটার মধ্যে যে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কোন বিরাম চিহ্ন বসে, তাহলে অবশ্যই কমা, উত্তর কমা। তাহলে কমার এগুলো ব্যাখ্যাগুলো মনে রাখবেন সবাই। উদাহরণ দিচ্ছে, যে মানুষের কল্যাণ কামনা করে সে মানুষকে সুপরামর্শ দেয় সেই শ্রেষ্ঠ মানুষ। বাংলা সাহিত্য অংশ থেকে এবার দেখব প্রশ্ন কতগুলো এসেছিল 24-এর পরীক্ষায়। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200। এখানে কিন্তু খ নাম্বার সঠিক। কোনো কোনো জায়গায় কিন্তু 950 উল্লেখ থাকবে, ঘাবড়ে গেলে চলবে না। কারণ অনেকেই মত দিয়েছেন 950 থেকে 1200, আবার প্রাচীন বা আদি যুগ 650 থেকে 1200, দুটো সালের মধ্যে যে কোনো একটা থাকে। মধ্যযুগ কিন্তু 1201 থেকে 1800, আধুনিক যুগ 1801 থেকে এই বর্তমান সময়কাল পর্যন্ত। কাদো নদী কাদো এর রচয়িতা কে? কাদো নদী কাদো এটার রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ, কাদো নদী কাদো সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। এই চাঁদের অমাবস্যাটা খাদ্যের পরীক্ষায় এসেছিল 2025-এর। চাঁদের অমাবস্যা কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালুও কিন্তু তিনি লিখেছিলেন উপন্যাস কাদো নদী কাদো, এটিও কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই উদ্ধৃতিটি কার? ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এটা কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের একটা উদ্ধৃতি, বিখ্যাত একটা উদ্ধৃতি। তারপরে এটাও কিন্তু অনেক সময় আমরা দেখেছি পরীক্ষায়, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটা কিন্তু কামিনী রায়ের উক্তি। হ্যাঁ, তারপর ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এ বসুন্ধরা, এটা কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের একটা বিখ্যাত উক্তি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে, শামসুর রহমানের একটা বিখ্যাত উক্তি। বাংলাদেশ কবিতাটি কার লেখা? এটা কিন্তু শামসুর রহমানের লেখা। বাংলাদেশ না, বাংলাদেশ না, এটা হচ্ছে অমিয় চক্রবর্তীর লেখা। এটা হবে না এখানে, এটা হবে অমিয় চক্রবর্তীর লেখা বাংলাদেশ কবিতাটি। আষাঢ়ের ষাট, ওটা হচ্ছে শামসুর রহমানের লেখা। আষাঢ়ের ষাট হলো শামসুর রহমানের লেখা, কিন্তু এটা বাংলাদেশ কবিতাটি অমিয় চক্রবর্তীর লেখা। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? চোরাবালি কাব্যগ্রন্থটি বিষ্ণু দে।
চোরাবালি কাব্যগ্রন্থটি বিষ্ণু দেয়ের লেখা। সোনালী কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ। সোনালী কাবিন আল মাহমুদ। বাংলা সাহিত্যের কথা কার রচিত? বাংলা সাহিত্যের কথা এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের রচিত। বাংলা সাহিত্যের কথা, এটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত। এবং আরও একটা প্রশ্ন রয়েছে, এছাড়াও আছে বাংলা ভাষা ইতিবৃত্ত, এটিও কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের লেখা। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা ওনারই লেখা। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং ইজ, এখানকার শুদ্ধ বানান হলো ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ক ই কুই কে ইউআই ইকুই লি এল আই লি বি লিব ইকুইলিব্রিয়াম আর আই ইউএম ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ স্টেট অফ ব্যালেন্স, অর্থাৎ ভারসাম্য সুস্থিত। ইকুইলিব্রিয়াম ই কিউ ইউআই এল আই বি আর আই ইউএম ইকুইলিব্রিয়াম। ওপেন দ্য ডোর, মেক ইট প্যাসিভ। লেট দ্য ডোর বি ওপেন্ড, ওপেন দ্য ডোর এর প্যাসিভ করতে গেলে আসবে লেট দ্য ডোর বি ওপেন্ড। ইম্পারেটিভ যেহেতু এটা আছে ওর জন্য লেট বসেছে, দ্য ডোর, তারপর একটা বি, ওপেন ভার্বের ভি3 ভি ওপেন্ড। লেট দ্য ডোর বি ওপেন্ড। He was dressed in a black suit. He was dressed in a black suit. Dressed এর সাথে in বসবে। Dressed in। বাংলাদেশ was liberate, টি যোগ হবে কিন্তু, ওয়াজ আছে না এই জন্য। Bangladesh was liberated in 1971. Time after twilight and before night. দিনের শেষ, সন্ধ্যার শুরু, সেই যে মুহূর্তটা, মাহেন্দ্রক্ষণটা, সেটাকে ডাস্ক বলা হয়, অর্থাৎ গোধূলি। Have you ever been to Dhaka? Have you ever been to Dhaka? Have you ever been to Dhaka? And the two হবে correct answer. Have you ever been to Dhaka? তুমি কি কখনো ঢাকা গিয়েছো? Have you ever been to কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাঁ, হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? মানে এরকম অনেকগুলো কিন্তু সেন্টেন্স আমরা পেয়ে থাকি বিভিন্ন পরীক্ষায়, তাই এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাভ ইউ এভার বিনের পরে টু বসে, মনে রাখতে হবে। কোনো গন্তব্যস্থান বা ডেস্টিনেশন প্লেসে পূর্বে প্রিপোজিশন হিসেবে টু বসে। এই যে কোনো গন্তব্যস্থান বা ডেস্টিনেশন প্লেসে পূর্বে প্রিপোজিশন হিসেবে টু বসে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? এখানকার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিউম্যানিটি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিউম্যানিটি। কারণ আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু একটা হিউম্যানিটি যেহেতু একটা গুণের নাম, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেখানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় আর কি। যেহেতু গুণের কথা বলা হচ্ছে, অবশ্যই এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? ইনফ্যান্ট বলতে শিশুকে বোঝাচ্ছে। শিশু কোন ধরনের নাউন? অবশ্যই কমন নাউন। কমন নাউন হচ্ছে সেই নাউন যে নামের দুটো নাম থাকে, সেটা কিন্তু কমন নাউন। ঠিক আছে। ইনফ্যান্ট হলো এখানে কমন নাউন। কমন নাউন হিসেবে আরও কিছু আছে এখানে, ইনফ্যান্ট তো আছে এখানে দেখলাম আমরা, তারপরে ম্যান আছে, কান্ট্রি, বয়, গার্ল, টিচার, স্টুডেন্ট, এগুলো প্রত্যেকটাই এক একটা কমন নাউন। Which sentence is correct? এখানে কোন বাক্যটি সঠিক বাক্য? এখানকার he need not go, তার যাওয়ার প্রয়োজন নেই। An adverb does not modify, অর্থাৎ
Adverb, an adverb does not modify. An adverb does not modify. Noun. অ্যাডভার্ব নাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব এমন একটি শব্দ যা নাউন ও প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো শব্দকে মডিফাই করতে পারে। এই অ্যাডভার্বের নাউন এবং প্রোনাউনকে মডিফাই করার যোগ্যতা ক্ষমতা কোনোটাই নাই, কিন্তু অন্য সব শব্দকে যে কোনো শব্দকে মডিফাই করতে পারে নাউন এবং প্রোনাউনকে ছাড়া। দ্য সিনোনিম অফ আউটসাইড, দ্য সিনোনিম অফ আউটসাইড ইজ বিগিনিং। আউটসাইড ইজ বিগিনিং। আউটসাইডের সমার্থক হলো বিগিনিং। আউটসাইড হলো কোনো কিছু শুরু, বিগিনিং মানেও হলো শুরু, দুটোর অর্থই হলো শুরু। ইনডিফিনিট প্রোনাউন, এখানে ইনডিফিনিট প্রোনাউন হলো, ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে সেভারেল। ইনডিফিনিট প্রোনাউন হলো 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 সেভারেল। যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, সেভারেল, এগুলো কিন্তু ইনডিফিনিট প্রোনাউন। আরও কিছু কিছু আছে এখানে, এগুলো হচ্ছে এনিওয়ান, এনিবডি, সামবডি, সামওয়ান, সামবডি, সেভারেল, এগুলো সবগুলো হলো ইনডিফিনিট প্রোনাউন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে একটা জিনিস মনে রাখবেন, ওয়ান অফ যদি থাকে, এই যে ওয়ান অফ আছে, ওয়ান অফের পরে কিন্তু সাবজেক্টটা প্লুরাল হয়। ওয়ান অফের পরে সাবজেক্ট প্লুরাল হয়, তার পরবর্তী ভার্বটি কিন্তু সিঙ্গুলার হয়। ওয়ান অফ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তথা কোনো বাক্যের প্রথমে বসে, তাহলে প্লুরাল নাউন আর সিঙ্গুলার এবং প্লাস কি সিঙ্গুলার ভার্ব হয়। ওয়ান অফ মাই কাজিনস ইজ আ রাইটার, ওয়ান অফ মাই কাজিনস ইজ আ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক। 33-এর এখানে কিন্তু খ নাম্বার সঠিক হবে, কারণ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ আছে, এর যে পরবর্তী সাবজেক্ট এটি কিন্তু প্লুরাল আছে, অর্থাৎ ফ্রেন্ডের সাথে অ্যাস যোগ আছে একটা, তারপরে কিন্তু ইজ হচ্ছে সিঙ্গুলার, ভার্ব সিক বাকি অংশ, ঠিক আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক, ওয়ান অফ মাই কাজিনস ইজ আ লয়ার, ওয়ান অফ মাই কাজিনস ইজ আ রাইটার, এগুলো কিন্তু বসে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। কল নেম ইন্ডিকেটস রিবুকিং, মানে তিরস্কার করা, যে রিবুকিং, এটা একটা ফ্রেজ। কল নেম হলো ফ্রেজ যার অর্থ গালমন্দ বা তিরস্কার করা অর্থে বোঝায়। রিবুকিং, কল নেম রিবুকিং। I will do it tomorrow, এ বাক্যে tomorrow কোন পার্টস অফ স্পিচ? I will do it tomorrow এ বাক্যে tomorrow হলো অ্যাডভার্ব। tomorrow হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এমন একটি শব্দ যা নাউন ও প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো শব্দকে মডিফাই করতে পারে। এখানে tomorrow শব্দটি will do ভার্বকে মডিফাই করেছে, অর্থাৎ I will do it tomorrow, আমি আগামীকাল এটা করব। ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে তাকে অ্যাডভার্ব বলে। এটা করব, প্রশ্ন কখন করব, আগামীকাল করব, অর্থাৎ টুমরো, তাই এটি অ্যাডভার্ব অফ টাইম। এটি অ্যাডভার্ব অফ টাইম। আই উইল ডু ইট টুমরো, আমি আগামীকাল এটা করব, এটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম বোঝায়, যার কারণে এটি অ্যাডভার্ব। আইদার হি অর হিজ ফ্রেন্ডস, আইদার অর নেদার নর এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। পরবর্তী সাবজেক্ট কি আছে এখানে? হিজ ফ্রেন্ডস, হি অর হিজ ফ্রেন্ডস, হি অর হিজ ফ্রেন্ডস, এখানে কিন্তু হ্যাভ ডান ইট বসবে, হ্যাভ ডান ইট, কারণ এখানে আমরা ব্যাখ্যাটা পড়বো যে আইদার অর নেদার নর এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। সেন্টেন্সটিতে আইদার অর এরপরে হিজ ফ্রেন্ডস আছে, যা প্লুরাল সাবজেক্ট, তাই ভার্ব হবে প্লুরাল হ্যাভ। যেহেতু সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং শূন্যস্থানের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাই শূন্যস্থানে আর হবে না, হ্যাভ হবে। কারণ এখানে যে ডান আছে না, ডু থাকলে কিন্তু আলাদা বিষয় হতো, যার কারণে এটা আমরা হ্যাভ নিলাম। প্রলেটারিয়েট শব্দটির সঠিক বাংলা অর্থ হলো সর্বহারা। প্রলেটারিয়েটের অর্থ হলো সর্বহারা। প্রলেটারিয়েট অর্থ সর্বহারা। রুডিমেন্টারি শব্দটির অর্থ হলো প্রাথমিক। রুডিমেন্টারি শব্দের অর্থ হলো প্রাথমিক। স্যাপলিং শব্দের অর্থ হলো চারা গাছ। স্যাপলিং শব্দের অর্থ হলো চারা গাছ। The poet of beauty is
জন কিটস। যদি বলতো পয়েট অফ নেচার কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সৌন্দর্যের কবি জন কিটস। তারপরে ফাদার অফ ট্র্যাজি কমেডি উইলিয়াম শেক্সপিয়ার, অনেকগুলো ট্র্যাজেডি লিখেছেন তিনি কিন্তু। জন মিল্টন, তিনি এপিক পয়েট অফ লাভ জন ডান ভালোবাসার কবি। বিগত পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন এসেছিল পাটিগণিত থেকে, 0/0 সমান কত? 0-র সাথে 0 ভাগ করলে কিন্তু সেটি অনির্ণেয় হয়। আর এখানে কিন্তু এই ক্ষয়ে অনির্ণয়টাই সঠিক অ্যান্সার। কারণ কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তা সবসময় কী হবে? অনির্ণয় হবে। 0 দ্বারা ভাগ করলে অনির্ণয় হবে। করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা পান। তার মাসিক বেতন কত? অঙ্কটা দেখে নিন, অনেক ছোট এবং সুন্দর অঙ্ক, সহজ অঙ্ক। এটার উত্তর হচ্ছে 3000 টাকা। একটি সংখ্যা 560 যত বড়, 800 থেকে তত ছোট সংখ্যাটি কত? এখানে কিন্তু এই ধরনের ফলাফল দিছে, তবে আমি কিন্তু এই জিনিসটা শর্টকাটটা ফলো করি। চাকরি পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নর উত্তর করতে বেশি সময় থাকে না, যত তত হয় যদি 2 সংখ্যা যোগ দিবেন, 2 দিয়ে ভাগ, যে 2 সংখ্যা যোগ 2 দিয়ে ভাগ দিলে উত্তর কিন্তু চলে আসবে 680। গ ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো সংখ্যায় 30% থেকে 20%, কোনো সংখ্যায় 30% থেকে 30% বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। কোনো সংখ্যায় 30% থেকে কোনো সংখ্যায় 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। এর ফলাফল হলো 200। আমরা দেখব এখানে এর সমাধানটা দেখে নিন। মনে করি সংখ্যাটি x, শর্ত মধ্যে x এর 30% মাইনাস 30 সমান 30। এটা কিন্তু আমাদের অঙ্কটা, ঠিক আছে? x বাই 100, 30 যোগ 30, 30x বাই 100 সমান 30 দিয়ে যোগ করলে 60। x এ কমন রেখে এই যে 60 এর গুণ অবস্থায় চলে গেল, 60 × 100, এই 30টা নিচের দিকে চলে আসলো। ভাগ যখন উল্টে যায় সংখ্যাগুলো তখন পরিবর্তিত হয়, অর্থাৎ 30টা উপরে ছিল, 30টা নিচে চলে আসলো। অতএব x সমান 200। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকে। 3, 4, 5 ভাগশেষ থাকে। এর ফলাফল হচ্ছে 12। এর ফলাফল হচ্ছে 12। একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি বার ঘুরবে? 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি বার ঘুরবে? 540 ডিগ্রি বার ঘুরবে। 540 ডিগ্রি বার ঘুরবে। আপনারা এই অঙ্কটা একটু দেখে নিন। একটি গাড়ির চাকা 30 মিনিটে 200 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে। চাকার পরিধি কত? এর চাকার পরিধি হলো 5 মিটার। চাকার পরিধি হচ্ছে 5 মিটার। সমাধানটা এখানেই আছে, দেখে নিন। কোনো সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2 এর 3 অংশ হবে। 3 এর 2 অংশ হবে। সংখ্যাটি কত? এর সংখ্যাটি হচ্ছে 36। দুটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু 14। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হলো 28। 16 কোটির 1%, মানে 16 কোটি আগে লিখে নেওয়ার পরে 1%, আমরা জানি 1% মানে কি 1/100, তাই না? এই 16 কোটি ইন্টু 1/100 সমান এখানকার 2শূন্য, এখানে 2শূন্য বাদ দিয়ে যা থাকলো তাই 16 লক্ষ হচ্ছে আনসার, অর্থাৎ গ সঠিক উত্তর। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? 6% হারে। সূত্র I = PNR/100।
তারপরে হচ্ছে পি এর মান হচ্ছে 10,000, এন এর মান হচ্ছে 6, তারপরে হচ্ছে আর রেটিং ছিল ছিল 9 মাসে। তাহলে 450 টাকা হচ্ছে আনসার। 450 মানে ক ইজ দ্য রাইট আনসার। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে? 4800 টাকা হবে। এটা 4800 টাকা, এটা হচ্ছে 4 বছরের মুনাফায়। 4 বছরে এই মুনাফার অঙ্ক কিন্তু পরপর দুটো আসছে, একটু ভালো মতো দেখে নেবেন, অনেক সুন্দর। 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে 5। 25, এই দেখো 5 দিয়ে কিন্তু 25 5 125, 5 5 25, 5 দিয়ে কিন্তু দুটোকেই মানে ভাঙানো যাচ্ছে, এই জন্য কিন্তু ফলাফল 5। তাহলে এ পাওয়ার ইনভার্স 3 সমান 0.2 হলে এ পাওয়ার 12 এর মান সমান কত হয়? এ পাওয়ার 12 এর মান সমান কত হয়? অর্থাৎ 625। এখানে অঙ্কটা দেখে নিন। 9 পাওয়ার এক্স প্লাস 9 পাওয়ার এক্স প্লাস 9 পাওয়ার এক্স সমান কত? তিনটাতেই 9 প্লাস এক্স রয়েছে, তাহলে এর ফলাফল হবে 3 পাওয়ার 2x প্লাস 1। 3 পাওয়ার 2x প্লাস 1, এই যে দেখুন। তিনটা 9কে লিখে নিল একবার, সবগুলোকে মিলিয়ে একটা 9x ধরলো, ধরার পরে প্রত্যেকটাকে কি ধরলো? 1 মান হিসেবে ধরলো। তাহলে 3 পাওয়ার x পয়েন্ট, তিনটা একে যোগ করলে 3 হয়। তবে এটাকে ভাঙানোর কোনো প্রয়োজন মনে করলো না, উল্টাই নিল আর কি। 3টা এদিকে আসলো, 9xটা এদিকে গেল, পিছনের দিকে গেল। 3x 3x, এই তিনটাকে যদি আমরা 3-এর উপরে যদি একটা স্কোয়ার করি তাহলে কিন্তু 9 হয়ে যায়। ভাঙানোর পরে কাটাকাটির পরে বেস মিলে গেলে কই হলে 2x প্লাস 1, 3 পাওয়ার 2x প্লাস 1 হচ্ছে, হ্যাঁ 3 পাওয়ার 2x প্লাস 1। যদি a প্লাস b সমান 2, a b সমান 1 হয়, তবে a এবং b এর মান সমান কত হবে? a এবং b এর মান সমান কত হবে? অর্থাৎ 1 1 সমীকরণ আপনারা নিজেই দেখে নিন, শর্টকাটও দেওয়া আছে, যেটা ভালো হয়। √2 বাই √6 প্লাস 2 সমান কত? √2 প্লাস 6 সমান কত? অর্থাৎ এটা হচ্ছে √3 মাইনাস √2, এটা কিন্তু আনসার। আর এর এখানে এটা √2 বাই √6 প্লাস 2। জ্যামিতি অংশ থেকে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। 1/2 বসানোর পরে এখানে কর্ণদ্বয়ের গুণফল বলতে এখানে দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং এখানে 6 সেন্টিমিটার, দুটো গুণ করে দিল 48। 1/2 ইন্টু 48 সমান কত? অর্থাৎ 2 2 4, 2 4 8, এটা কিন্তু কাটাকাটি করলে কি হয়? 24 হয়। 24 বর্গ সেন্টিমিটার ফলাফল। একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 20% বাড়ানো হলে ক্ষেত্রফল হচ্ছে 44%। ক্ষেত্রফল হচ্ছে 44%। এবার বাংলাদেশ বিষয়াবলী অংশ থেকে যেগুলো এসেছিল প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে? 40 নং ধারায় বলা হয়েছে। 40 নং ধারায় পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা উল্লেখ আছে। 39 নং ধারায় চিন্তা ও বিবেক এবং বাক স্বাধীনতার কথা উল্লেখ আছে। 41 নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা বা 42 নং অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা উল্লেখ আছে। এগুলো কিন্তু অনুচ্ছেদের নংয়ের বিষয়গুলো জেনে নেবেন। কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? কুসুম্বা মসজিদ অবস্থিত নওগাঁ জেলায়। নওগাঁ জেলায় কুসুম্বা মসজিদ অবস্থিত। কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? ভারত উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেনের সময়। লর্ড মাউন্ট ব্যাটেনের সময়। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? শালবন বিহার
শালবন বিহার দেব রাজবংশের কীর্তি। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে? মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক হলেন আব্দুল জব্বার খান। মুখ ও মুখোশ আব্দুল জব্বার খান। মুখ ও মুখোশ আব্দুল জব্বার খান। আব্দুল জব্বার খান। ভারতের 7 সিস্টার্সভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই। অরুণাচল, মণিপুর। ভারতের 5টি রাজ্য। ভারতের এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ভারতের রাজ্য কয়টি? ভারতের 5টি রাজ্য আছে। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরাম। ঠিক আছে। আবার ভারতের 7 সিস্টার্সভুক্ত অরুণাচল, মণিপুর ও নাগাল্যান্ডের সাথে বাংলাদেশে কোনো সীমান্ত সংযোগ নেই। অর্থাৎ ভারতের 7 সিস্টার্সভুক্ত কোন রাজ্যগুলো সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? অরুণাচল মণিপুর সীমান্ত সংযোগ নেই। তাহলে ভারতের 5টি রাজ্য পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরাম। ঐতিহাসিক 6 দফার কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? ঐতিহাসিক 6 দফায় কোন বিষয়টি অর্থাৎ বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না? বিচার ব্যবস্থা। প্রোব নিউজ এজেন্সি PNA কোন দেশের সংবাদ সংস্থা? এটি বাংলাদেশের সংবাদ সংস্থা। অর্থাৎ প্রোব নিউজ এজেন্সি হলো বাংলাদেশ ভিত্তিক গোপন সংবাদ সংস্থা। এটি বাংলাদেশ থেকে পরিচালিত হয়। বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে। মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? মালদ্বীপের প্রধান ভাষা হলো দিভেহি, যা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো আর্য শাখার একটি ভাষা। এটি মালদ্বীপের প্রধান ভাষা। মালয় ভাষা মালয়েশিয়া প্রধান ও রাষ্ট্রীয় ভাষা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হলো পোর্ট ব্লেয়ার। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে? রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট হলেন অগাস্টাস সিজার। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট হলেন অগাস্টাস সিজার। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়? ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন রুশো ও ভলতেয়ার। তোরা বোরা পাহাড় অবস্থিত কোন দেশে? তোরা বোরা পাহাড় অবস্থিত আফগানিস্তানে। তোরা বোরা পাহাড় অবস্থিত আফগানিস্তান। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখে? বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2 এপ্রিল। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। জাতিসংঘের সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটি? IPCC এর পূর্ণরূপ হলো ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, IPCC। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল এটি। সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন এসেছিল 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এটি 37.78 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নটা একটু দেখে নিন। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে কোনো প্রশ্ন আসেনি, ভূগোল থেকেও কোনো প্রশ্ন আসেনি। থ্যাংকস ফর ওয়াচিং।